বৃষ্টির পানির তোড়ে ভাঙছে বাঁধ, ডুবছে হাওরের শত শত বিঘা জমির পাকা ধান। 4 নদীর পানি বিপদসীমার উপরে, 5 জেলায় বন্যার শঙ্কা। 3 মাস সহায়তা পাবেন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক। ফ্যামিলি কার্ডের চাপ পড়বে না বাজেটে। সবুজ পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ। সাধারণ মানুষের ওপর কিছুটা চাপ পড়বে বললেন বাণিজ্যমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে 12 জনের নাম দিল সরকারি দল। বিরোধী দলের কাছ থেকে 5 জনের নাম আহ্বান। আলোচনা করে সিদ্ধান্ত, বলছে জামায়াত। এবং ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র, একমত ব্রিটিশ রাজাও। শত্রুপক্ষ যে কোনো পদক্ষেপের কঠিন জবাবের হুঁশিয়ারি তেহরানের। মৌসুম সোনালী ধান কাটার, কিন্তু চিরচেনা সেই দৃশ্য নেই এবার। বৃষ্টির পানির তোড়ে ভাঙছে বাঁধ। টানা বৃষ্টিতে পুরোপুরি ডুবে গেছে হাওর। চোখের সামনে তলিয়ে যাচ্ছে শত শত বিঘা জমির ধান। ভোগাইকংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার ওপরে। মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় রয়েছে বন্যার পূর্বাভাস। পানির চাপে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল। ঝোড়ো হাওয়া, বজ্রপাত, আতঙ্ক, ভারী বৃষ্টি, তবুও হাঁটু থেকে বুক সমান পানিতে নেমে ধান কেটে আনার চেষ্টা। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ হাওড়া অঞ্চলের প্রায় সব জেলার একই চিত্র। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে হাওর ও নদীর পানি দ্রুত বাড়ছে। তলিয়ে যাচ্ছে ফসল, ঝুঁকিতে রয়েছে বাঁধ। আতঙ্কে আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষক। টানা ভারী বৃষ্টিতে নেত্রকোনার উবদাখালী, ভুগাই, মহাদেও সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। সোনাডুবি, গোড়াডুবা, আঙ্গাজুরা ও মহিষাসুরা হাওর এবং মেদি ও তেলেঙ্গা বিলের প্রায় 1000 হেক্টর ক্ষেতের কাঁচা পাকা বড় ধান পানিতে তলিয়ে গেছে। আমরা ধান ফান লুয়ে তো খুব বিপদে আছি, ঠিক করতে পারি না। দেখো না পানি, এই যে পানি, বৃষ্টির লাগি ফটো খাদা নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। না এগুলো হাঁটার লাগে ওখানে হামলা গিয়া গেলে 10,000 9,000 এই দিনের মধ্যে টাটা আমাদের কেউ জানা এর মধ্যে হামলা পাওয়া যায় না, মানুষের মেশিনের আশায় হামলা আনছে না। আর এখন তো পানি উঠে গেছে গিয়া। ঢলে হাওর ও নদীর পানি দ্রুত বাড়ছে সুনামগঞ্জে। চোখের সামনে জমির ধান তলিয়ে যাচ্ছে, দিশেহারা কৃষক। বৈরী আবহাওয়া, হাওরে পানির চাপ, বজ্রপাত আতঙ্কের মধ্যে ধান কাটা শ্রমিকের সংকট সহ নানা কারণে সংকট তীব্র হচ্ছে। হাওরের খলায় নষ্ট হচ্ছে শত শত মন কাটা ধান। হবিগঞ্জে ডুবছে বিস্তীর্ণ ফসলি জমি। বানিয়াচং, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বিস্তীর্ণ হাওরে প্রায় 2710 হেক্টর পাকা ধান এরই মধ্যে তলিয়ে গেছে। কিশোরগঞ্জ বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের শত শত একর জমির পাকা ধান। অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুরের বিভিন্ন হাওরে পানিতে প্রায় 917 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সময়মতো ধান ঘরে তোলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের মনু নদীর পানি প্রায় একদিনেই 3.5 মিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সতর্ক আছি, যদি কোনো জায়গায় কোনো বাঁধে কোনো ধরনের কোনো ক্ষতি হয়, আমরা সঙ্গে সঙ্গে আমাদের জিওব্যাগ স্টক আছে, আমরা এটা নিয়ে আমরা বাঁধ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পূর্বাভাস রয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী সানি আহমেদ। সনি, আপনি জানাবেন হবিগঞ্জে এই অতি ভারী বৃষ্টির কারণে কত হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, কৃষকদের ক্ষতির পরিমাণ কি, সবকিছু মিলে সেখানকার বিস্তারিত জানাবেন। গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 125 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে হবিগঞ্জ জেলার 4টি উপজেলা অর্থাৎ নবীগঞ্জ, বানিয়াচং, আজমেরীগঞ্জ এবং লাখাই উপজেলায় যেই প্রায় 2710 হেক্টর ফসলি ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এরই মাঝে কিন্তু কৃষকরা যেই নিম্নাঞ্চলের কিছু ধান কেটে
পার্শ্ববর্তী ধানের খোলায় এনে রেখেছিলেন, সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে রোদের অভাবে। আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কিন্তু আগামী 3 দিন ক্রমাগতভাবেই পানি বৃদ্ধি পাবে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু হবিগঞ্জের যে 5টি নদী রয়েছে, বিশেষ করে কুশিয়ারা, খোয়াই এবং কানলি, সুনাই এবং সুতাং নদী, সেগুলোর পানি কিন্তু ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে। তবে আসার খবর হচ্ছে এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় হলো যে সবশেষ ছোট করে একটু জানিয়ে দিতে চাই যে আগামী 3 দিন পানি বৃদ্ধি পাবে, ফলে কৃষকের মাঝে শঙ্কা কাজ করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজছে বন্দরনগরী চট্টগ্রাম। এতে নগরে বিভিন্ন নিচু এলাকায় তৈরি হয়েছে যানজট, ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এদিকে বিভিন্ন খাল থেকে 25 থেকে 30টি অস্থায়ী বাঁধ অপসারণের পর জমে থাকা পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নগর জীবনে। মঙ্গলবার কয়েক ঘন্টা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মূল সড়ক সহ নিচু এলাকা তলিয়ে যায়। সকালে জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ খাল খনন সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে সাময়িক বাঁধ নির্মাণ করা হয়েছিল, যা ভারী বর্ষণে পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাৎক্ষণিক উদ্যোগে অস্থায়ী বাঁধ অপসারণ করায় জমে থাকা পানি দ্রুত নেমে গিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ভবিষ্যতে সমন্বয়ের মাধ্যমে কাজ করে নগরবাসীকে দ্রুত স্বস্তি দেওয়ার আশ্বাস দেন মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি। এদিকে টানা বৃষ্টির কারণে আকবর শাহ, পাহাড়তলী সহ নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটা আসলে বাদ দেওয়ার কারণে হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। এবং সেটা আপনারা দেখেছেন, বাঁধ খুলে দেওয়ার পর পানি কিন্তু সরে গেছে। আমি নিজেও গতকাল 8:30টার দিকে স্পটে গিয়েছি, রাত 8:30, এবং তখন 90% পানি সরে গেছে। কুমিল্লা এখনও জলমগ্ন নগরীর বেশ কিছু এলাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, আপনার কাছে জানতে চাইব, কুমিল্লার কোন কোন এলাকা এখনো জলমগ্ন রয়েছে এবং এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? গতকাল ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। আজকে কিছু কিছু এলাকায় পানি নেমে গেলেও কুমিল্লার নিচু এলাকা এবং অলিগলিতে পানি এখনও জমা রয়েছে। এবং আমরা এখন আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যেটা ডিগ্রি শাখা ধর্মপুরে। সেখানে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে ভিক্টোরিয়া কলেজের কলা ভবন, ভিক্টোরিয়া কলেজের ছাত্রাবাস এবং অর্থাৎ পুরো ক্যাম্পাস একেবারে জলাবদ্ধতা জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে আমরা দেখছি মানুষ মাছ ধরছে জাল দিয়ে, অর্থাৎ পুরো ক্যাম্পাসেই এখনও পানি। অর্থাৎ ধর্মপুর শহর, এই রেসকোর্স, ওই অঞ্চলে এই নিচু এলাকাটি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকায় সেটি জলবদ্ধতা রয়েছে এবং শিক্ষার্থীরা নানা দুর্ভোগ পোয়াচ্ছে। আর গতকাল যেই ভারী বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পরপরেই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিভিন্ন ড্রেন এবং খাল পরিষ্কারে অভিযানে নামে, যার ফলে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দূর হয়। এবং বর্তমানে যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে অলিগলি বিভিন্ন সড়কে জলাবদ্ধতা থাকায় নগরবাসী নানা দুর্ভোগ পোয়াচ্ছে। তো আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে দীর্ঘদিনের ড্রেন পরিষ্কার না করা নানা সমস্যার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে তিনি সুদূর বা পরিকল্পিতভাবে সে জলাবদ্ধতা দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছেন এবং এরপর থেকে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আজকে আমরা দেখেছি কুমিল্লা নগরীর যেই
পানি নিষ্কাশনের যে জায়গাটি গুঙ্গাজুরি খাল সহ বিভিন্ন খাল তিনি পরিষ্কার করেছেন। তবে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। বিকাল নাগাদ হয়তো নগর থেকে মানুষ জলাবদ্ধ মুক্ত হতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল সাথে আমার কাছে কুমিল্লা থেকে কুমিল্লার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। ভোরের আলো ফোটার আগে ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। দমকা বাতাস, সাথে মুষলধারায় বৃষ্টি। এর ফলে দিনের শুরুতেই ছন্দপতন ঘটে নগরবাসীর জীবনে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকতে পারে ৩রা মে পর্যন্ত। মেঘে ঢাকা আকাশ, আসেনি রবি, তবু এসেছে প্রভাত। মেঘে মেঘে বেলা চলে যাবে, আবার আসিবে ওই রাত। তবুও সংগ্রামী জীবন থেমে থাকে না, চলতে হয় রৌদ্র ছায়ার মতো। বৈশাখের এই বৃষ্টিতে ভোর থেকে তাপমাত্রার পারদ নেমে গেলেও অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। ভোগান্তি হচ্ছে, রাস্তায় পানি বেজে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না, ভিজে যাচ্ছি, বাতাসে অনেক ছাতা ভেঙেই গেছে। অনেক কষ্ট করে আসছি, এখন ওই যে বাসে উঠবো, এখন বৃষ্টিতে ভিজে আসছি, রিক্সা টিক্সা পাওয়া যাচ্ছে না। দমকা বাতাস আর বৃষ্টির তীব্র করে নগরের জলজট আর যানজটকে। বৃষ্টিতে ভিজে যখন কেউ কেউ রওনা হন গন্তব্যে, তখন প্রকৃতির এই নির্মল আনন্দ যেন বিলাসিতা। অনেক বৃষ্টি সকাল থেকে ছিল, এই জন্য আমি ঠিক টাইমে আসলে বের হইতে পারি নাই। রিক্সা ছিল কিন্তু বেশি ভাড়া চায় রিক্সা, এই জন্য রিক্সাতে যাওয়া হয় না আসলে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। এই পশ্চিমা লঘুচাপ যেটা রয়েছে, এটা খুব শক্তিশালী পশ্চিমা লঘুচাপ। বেসিক্যালি এই যে লঘুচাপটা 3 থেকে 4 দিন থাকে, এটা দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন মতো এটা কন্টিনিউ করছে, এবং এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। আর ঢাকায় দুপুর 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 117 মিলিমিটার বৃষ্টিপাত। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষককে আগামী 3 মাস দেওয়া হবে বিশেষ সহায়তা। নদী ভাঙন রোধে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। 5 বছরে ঢাকা উত্তর সিটিতে 5 লাখ গাছ লাগানো হবে। ফ্যামিলি কার্ডের প্রভাব বাজেটে পড়বে না বলেও জানান সরকার প্রধান। বুধবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। দিনটি নির্ধারিত থাকে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তরের জন্য। টেবিলে উত্থাপিত এবং সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে সবুজ ও পরিষ্কার নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্য এক প্রশ্নে সরকার প্রধান বলেন, ফ্যামিলি কার্ডের প্রভাব পড়বে না বাজেটে। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। আগাম বন্যা ও ভারী বৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওড়ের কৃষক। সেই ক্ষতি পুষিয়ে দিতে 3 মাস কৃষককে বিশেষ সহায়তা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙ্গন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।
আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। বুধবার থেকে লিটারের দাম 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের দাম 175 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 179 টাকা করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে সচিবালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই মূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনগণের উপর চাপ পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছুটা চাপ পড়বে, তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারও তা সমন্বয় করা হবে। আমরা উৎসের মূল্য বারবার যাচাই করে সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয় সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির জন্য 12 জনের নাম দিয়েছে সরকারি দল। জাতীয় সংসদে তথ্য জানিয়ে বিরোধী দল থেকে 5 জনের নাম আহ্বান করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। একক প্রার্থী থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জনকে নির্বাচিত করেছে ইসি। গেজেট প্রকাশ করা হবে বৃহস্পতিবার। বুধবার মনোনয়ন প্রত্যাহার শেষে দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে কমিশন। নির্বাচিত 49 জনের মধ্যে বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 এবং স্বতন্ত্র জোটের 1 জন আছেন। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। এ নির্বাচনে ভোটের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে ইসি। বৈধ যে 49 জন ছিলেন বিএনপি এবং তার জোটের পক্ষ থেকে 36 জন, 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 12 জনের তালিকা যেটা বৈধতা প্রকাশ করা হয়েছিল, এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে যে 1 জন, যে তালিকার ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, সেটা আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা মোতাবেক। বিগত ফ্যাসিস্ট সরকারের আচরণ এদেশে আর ফেরার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সকালে জাতীয় প্রেস ক্লাবে উপকূল রক্ষা নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। একই সাথে চলমান সংকটকালীন সময়কে মোকাবেলা করতে সরকার ও বিরোধী দলকে দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। এ সময় মন্ত্রী রাজনৈতিক বিশৃঙ্খলা পরিহারে বিরোধী দলকে ভাষা ব্যবহারে আরও সংযত হওয়ার আহ্বান জানান। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি খাল খনন কর্মসূচিকে বিপ্লব ও আন্দোলনে রূপ দেওয়ার কথা বলেন। ফ্যাসিস্ট যে আচরণ এদেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সে আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। গণতান্ত্রিক ভাষা রীতি ফলো করেই আমাকে বিরোধী দল সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে।
গ্যাস সংকট সহ আরও যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বিকেএমইএ আয়োজিত পোশাক খাতে প্রযুক্তি নির্ভর প্রদর্শনী বিটিকেজি এক্সপোতে একথা বলেন তিনি আরও জানান, সুদের হার কমিয়ে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিঙ্গেল ডিজিটে আনা হবে, জ্বালানি চাহিদা মেটাতে পর্যায়ক্রমে বাড়ানো হবে, এছাড়া ব্যবসায়ীদের প্রফেশনাল লাইসেন্স করে দেওয়া হবে আবেদন করার পরপরই। বাণিজ্যমন্ত্রী আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামীতে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবে দেশ। বিকেএমইএ আয়োজিত এ মেলা দুদিন ব্যাপী চলবে। মেলায় গার্মেন্টসের খাতে মেশিনারিজ থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে। 13-14% কস্ট অফ ফান্ড দিয়ে প্র্যাকটিক্যালি টেক্সটাইল বা এরকম শ্রমঘন কম আয়ের ব্যবসা, মানে কম লাভের ব্যবসা, এটা সার্ভাইভ করা সম্ভব না। আমরা এই বিষয়ে পূর্ণ সচেতন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিএনপি নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আদালতে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধের কথাও জানান তিনি। এর আগে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামীপন্থী আইনজীবীদের সব ধরনের তৎপরতা সুপ্রিম কোর্টে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, এটা জুলাই যোদ্ধাদের দরখাস্তর প্রেক্ষিতে এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এটার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন গতকালকে তারা সূক্ষ্মভাবে প্রত্যেকটা ফর্ম যাচাই বাছাই করেছে এবং যাচাই বাছাই করে সেখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা রয়েছে তাদের ফর্মগুলো নির্বাচনের জন্য তাদেরকে অযোগ্য ঘোষণা করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট, একটানা চলবে 6টা পর্যন্ত। 294 আসনের বিধানসভায় আজ ভোট হচ্ছে 142টিতে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় 2.5 লাখ নিরাপত্তা কর্মী, সঙ্গে 2348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে কড়া নজরদারি রয়েছে প্রতিটি বুথে। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1448 জন প্রার্থী। প্রায় 3.21 লাখ ভোটার ঠিক করবেন রাজ্যের ভবিষ্যৎ। হ্যাভিওয়েট প্রার্থীদের পাশাপাশি ভোটের ময়দানে তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চার মর্যাদার লড়াই। সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, আপনার কাছে জানতে চাইবো, এ দফায় ভোট কেমন হলো, আর এই ভোটকে কেন্দ্র করে কোনো অনিয়ম, গোলযোগ বা সহিংসতার খবর পাওয়া গেছে কিনা? নির্বাচন কমিশনের কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করা। এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু 100তে 100 পেয়েছে, এমনটাই বলা যায়। প্রথম দফার মতন দ্বিতীয় দফাতেও কিন্তু সেভাবে কোনো হিংসার খবর আমরা কিন্তু পাইনি। সকালের দিকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু একেবারেই আর পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের যে 142টি বিধানসভা কেন্দ্রে এই দফায় নির্বাচন হচ্ছে তাতে কিন্তু অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, বিকেল 5টা পর্যন্ত প্রায় 84% বেশি ভোট গ্রহণ করেছে। তবে দিনের শেষে তা কতটা হয় সেই জায়গায় দেখা, কেন আমরা দেখেছি প্রথম দফা নির্বাচনে কিন্তু তা 93% ভোটের মাত্রা ছুঁয়েছিল, যা অতীতে কখনোই ছোঁয়নি। তবে দ্বিতীয় দফা ভোটে তা সেই মাত্রা ছোঁয় কিনা এখন সেটাই দেখা, তা দিনের শেষে বোঝা যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে এবং আমার ঠিক পেছনেই রয়েছে সেই বুথ। সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা সকলেই কিন্তু রয়েছেন। তবে যে সমস্ত ভোটার বা আছেন তারা কিন্তু এই বুথে ভোট দিয়ে চলে গিয়েছেন। প্রায় 100% এই বুথে ভোট করেছে, এমনটাই কিন্তু স্থানীয়রা দাবি করছেন বা জানা যাচ্ছেন।
এই রকম ভাবে কিন্তু অধিকাংশ বুথেই ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে স্থানীয়ভাবে। তবে সরকারিভাবে 6টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। যদিও কেউ বেঁচে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তারা এসে তাদের নিজস্ব যে ভোট তা কিন্তু দিতে পারবেন। ইতিমধ্যেই বেশ কিছু আজকের যে নির্বাচন হচ্ছে তাতে কিন্তু আমাদের সকলের নজর ছিল ভবানীপুর কেন্দ্রে। সকালের দিকে ভবানীপুর কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত অশান্তি দেখা দিলেও তা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়নি। শুভেন্দু অধিকারীকে বারংবার দেখা গিয়েছে তৃণমূল যারা রয়েছেন তারা বুথ দখল বা বুথ জাপ এই রকমের অভিযোগ করছেন। তবে সার্বিকভাবে জি বিশ্বনাথ, আমরা বুঝতে পেরেছি ভোট কেন্দ্রের পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, এমন অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রাজা চার্লসও এ বিষয়ে একমত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনার পারদ এখনও ঊর্ধ্বমুখী। হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি অবস্থানে মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব নৌবাণিজ্যে। পরিস্থিতি যখন এমন, আবারও কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্মানে হোয়াইট হাউজে নৈশ ভোজে ইরানকে শত্রু উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। বক্তব্যে ট্রাম্প বলেন, রাজা তৃতীয় চার্লস ইরানের পরমাণু ইস্যুতে একমত। কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র হাতে পেতে দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে নিজেদের এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে বিবেচনা করছে ইরানের সেনাবাহিনী। বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, শত্রুপক্ষ নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখালে রণক্ষেত্রে তাদের কঠিন জবাব দেবে সেনাবাহিনী। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন 3 জরুরি কর্মী। হিজবুল্লাহকে ধ্বংস না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ গুড়িয়ে দেয়া হয়েছে। তাদের ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এরই মধ্যে আঞ্চলিক রাজনীতিতে বড় রদবদল ঘটেছে। প্রায় 60 বছর পর তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বহুমুখী অস্থিরতা এবং একে কেন্দ্র করে পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি করেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।